তোমরা সবাইকে কোয়েস্ট একাডেমিতে ওয়েলকাম। আর এই যে আমরা টপিক এখন দেখতে যাচ্ছি, এটা জাস্ট একটা ছোট্ট ডেমো হচ্ছে তোমাদের, কেননা এই টপিকটা যেটা আমরা এখন এই ভিডিওটা তৈরি করছি এটা তোমাদের জন্য জাস্ট একটা ডেমোর জন্য, যে ক্র্যাশ কোর্সে কিভাবে আমরা পড়াশোনাটা করব। ক্র্যাশ কোর্সে পড়াশোনাটা হবে টপিক ওয়াইজ, আমরা ইম্পর্টেন্ট টপিক নিয়ে সেটা কথা বলবো। আর আমাদের টার্গেটটা হবে কিভাবে একটা কনসেপ্ট বোঝার পর ওই টেকনিক শর্টকাট মেথড থেকে আমরা যেন প্রবলেমকে 1 মিনিটের মধ্যে সলভ করতে পারি। কেননা আমরা সবাই জানি যে নিট পরীক্ষার মধ্যে যে টাইমগুলো দেওয়া হয় সেটা কত দেওয়া হয়, সেটা মাত্র 1 মিনিট 60 সেকেন্ড থাকে, ঠিক? তাহলে আজকে যে টপিকটা আমরা শুরু করতে যাচ্ছি সেই টপিকের নাম হচ্ছে এন ফ্যাক্টর। আজকের টপিকের নাম আমাদের হচ্ছে এন ফ্যাক্টর। অনেক ইম্পর্টেন্ট টপিক। কেমিস্ট্রির মধ্যে এটা এইভাবে পড়ো না যে এন ফ্যাক্টর কোনো একটা চ্যাপ্টারের ব্যাপার। এটা হচ্ছে কেমিস্ট্রি এমন একটা টপিক যেটা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা তোমার দরকার হতে পারে। যেমন যদি তোমাদের মনে আছে, তো আমরা নিশ্চয়ই এরকম পড়েছিলাম যে যদি কোনো তুলঙ্ক ভার ইকুইভ্যালেন্ট মাস ইকুইভ্যালেন্ট ওয়েট বার করতে হয়, তাহলে আমাদের ফর্মুলাটা হবে মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর। যেমন আমাদের যদি নরমালিটি বার করতে হয়, তাহলে আমরা জানি যে ফর্মুলাটা হচ্ছে মোলারিটি ইনটু এন ফ্যাক্টর। সেইভাবে যদি তোমাদের মনে আছে মোলারিক কন্ডাক্টেন্স, তাহলে এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইনটু এন ফ্যাক্টর। তাহলে এন ফ্যাক্টর টপিকটা যদি আমরা দেখি, তাহলে এটা আমাদের অনেক জায়গা দরকার হয়, এরকম বহু জায়গা দরকার। ইলেকট্রোকেমিস্ট্রি টপিকের মধ্যে আছে, ইকুইভ্যালেন্টের মধ্যে আছে, তারপর তোমার রেডক্স চ্যাপ্টারের মধ্যে আছে, অনেক জায়গায় এন ফ্যাক্টর টপিকটা আছে। তাহলে এন ফ্যাক্টর আমরা কি করে ক্যালকুলেশন করব, কি করে বার করব, আমরা এটাই নিয়ে কথা বলতে যাচ্ছি। তাহলে আজকে আমাদের টপিকটা হচ্ছে যে ক্যালকুলেশন অফ এন ফ্যাক্টর। আমরা কি করে এন ফ্যাক্টরটাকে ক্যালকুলেট করব, এই আজকে আমাদের টপিকটা হচ্ছে, ঠিক? এবার এন ফ্যাক্টর বার করার জন্য তোমাদের কি আছে দেখো, একটা ছোট আগে একটা জিনিসটা দেখাই যে তোমাকে যদি এন ফ্যাক্টর বার করতে হয় তাহলে কিভাবে বার করবে। যদি কোনো অ্যাসিড আছে তাহলে এন ফ্যাক্টরের নামটা কি? এন ফ্যাক্টরের নাম হচ্ছে বেসিসিটি, ক্ষারগ্রাহিতা, ঠিক? যদি কোনো বেস আছে তাহলে এন ফ্যাক্টরের নাম অ্যাসিডিটি, অম্লগ্রাহিতা, না? এটা হচ্ছে এন ফ্যাক্টর। যদি আমরা কোনো সল্ট নিয়ে কথা বলছি, তাহলে এন ফ্যাক্টর মানে আমরা কি বলবো? এন ফ্যাক্টর মানে আমরা বলবো টোটাল চার্জ। টোটাল চার্জ, কোন চার্জ? অথবা পজিটিভ বা নেগেটিভ। আমরা যদি এন ফ্যাক্টর কোনো র্যাডিক্যাল মানে মূলক বা আয়ন নিয়ে যদি কথা বলি, তাহলে আমাদের এন ফ্যাক্টর মানে কি হবে? এন ফ্যাক্টর মানেটা হবে নাম্বার অফ চার্জ। সেইভাবে আরো হতে পারে যদি আমরা কথা বলছি অক্সিডেশন নিয়ে, ঠিক? তাহলে এন ফ্যাক্টর মানে কি হবে সেখানে? অক্সিডেশন হলে এন ফ্যাক্টরের মানেটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন লস। যদি কোনো রিডাকশন প্রসেস হচ্ছে, রিডাকশন প্রসেস, তাহলে এন ফ্যাক্টর মানে কি হবে? নাম্বার অফ ইলেকট্রন গেইন। যদি কোনো সিম্পল কোভ্যালেন্ট কম্পাউন্ড থাকে, যদি কোনো সিম্পল কোভ্যালেন্ট কম্পাউন্ড, তখন এন ফ্যাক্টরটা কি হবে? এন ফ্যাক্টরটা হবে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড। এন ফ্যাক্টর ইজ নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড। আর মোটামুটি আমরা যদি কথা বলি, তাহলে এন ফ্যাক্টর বার করতে গেলে আমাদের যে যতগুলো মেথড গুলো হতে পারে তার মধ্যে এই একটা লাস্ট যেটা আমরা যদি বলি কোনো এলিমেন্টের এন ফ্যাক্টর বার করতে বসি, এলিমেন্ট, তাহলে এলিমেন্টের এন ফ্যাক্টরের নাম হবে ব্যালেন্স। তাহলে তোমরা যদি একটু দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এন ফ্যাক্টর বার করার জন্য আমাদের কাছে যতগুলো মেথড আছে, যতগুলো রুল আছে, তার মধ্যে প্রায় 8খানা, প্রায় 8খানা আছে। এখানে দেখো কি কি। তাহলে একটা হচ্ছে আমাদের অ্যাসিড, না? অ্যাসিডের সময় এন ফ্যাক্টরটা কি মাথায় রাখো? বেসিসিটি। বেস হলে অ্যাসিডিটি, সল্ট হলে টোটাল পজিটিভ অথবা নেগেটিভ চার্জ, র্যাডিক্যাল হলে টোটাল চার্জ দেখবো আমরা। যদি অক্সিডেশন প্রসেস হয় তাহলে নাম্বার অফ ইলেকট্রন, যদি রিডাকশন প্রসেস হয় নাম্বার অফ ইলেকট্রন লস, রিডাকশন হলে নাম্বার অফ ইলেকট্রন গেইন। যদি সিম্পল কোভ্যালেন্ট কম্পাউন্ড হয় তাহলে নাম্বার অফ কোভ্যালেন্ট বন্ড। আর যদি কোনো ব্যালেন্স এলিমেন্ট হয় তাহলে আমরা যোজ্যতা নেব, ব্যালেন্স নেব। কেমিস্ট্রির মধ্যে ইন জেনারেল তোমার কাছে এই 8টা মেথড হবে এন ফ্যাক্টর বার করার জন্য, বা 8টা তোমরা সিস্টেম পাবে বা 8টা সিচুয়েশন পাবে এন ফ্যাক্টর বার করার জন্য।
তার সঙ্গে আরেকটা জিনিস মাথায় রাখো, এন ফ্যাক্টর ইজ নট আ কনস্ট্যান্ট প্রপার্টি। একই কম্পাউন্ড বা একই জিনিসের এন ফ্যাক্টর রিয়াকশন টু রিয়াকশন, কন্ডিশন টু কন্ডিশন চেঞ্জ হতে পারে, এটা ভ্যারি করতে পারে। তো আমরা যদি এই সিস্টেমটাকে মাথায় রাখতে পারি যে এন ফ্যাক্টর কোথায় কি হলে কি হবে, তাহলে দেখো আমরা কিভাবে ক্যালকুলেশন গুলো করতে পারি। চলো আমরা তো একটা লিস্ট দেখে নিলাম, এবার ধরে নাও কয়েকটা প্রবলেম নিয়ে আমরা কথা বলি যে এন ফ্যাক্টর কি করে ধরা যাবে। ধরো কোশ্চেনের মধ্যে আমরা যদি একটা এন ফ্যাক্টর একটা কোশ্চেন নিচ্ছি, কোশ্চেনটা কি যে হোয়াট ইজ দ্য এন ফ্যাক্টর অফ, ধরে নাও একটা কোশ্চেন দেওয়া আছে H3PO4 এর এন ফ্যাক্টর কি হতে পারে, H2SO4 এর এন ফ্যাক্টর কি হতে পারে, H3PO3 এর এন ফ্যাক্টর কি হতে পারে, H3PO2 এর এন ফ্যাক্টর কি হতে পারে। যদি জিজ্ঞেস করে নিল H3BO3 এর এন ফ্যাক্টর কি হতে পারে, বা অ্যাসিটিক অ্যাসিড এর এন ফ্যাক্টর কি হতে পারে, বা অক্সালিক অ্যাসিড এর এন ফ্যাক্টর কি হতে পারে, বা অক্সালিক অ্যাসিড ডাইহাইড্রেট, ধরে নাও অক্সালিক অ্যাসিড ডাইহাইড্রেট এর এন ফ্যাক্টর কি হতে পারে। এতগুলো কোশ্চেন আছে। এন ফ্যাক্টর আমরা কার বার করতে বসেছি, যদি আমরা কোশ্চেন গুলো দেখি তাহলে আমরা এন ফ্যাক্টর বার করতে বসেছি কার, অ্যাসিডের। আর অ্যাসিড হলে আমরা কি দেখবো, অ্যাসিড হলে আমরা দেখবো ক্ষার গ্রাহিতা, অ্যাসিড হলে আমরা দেখবো বেসিসিটি। তাহলে বেসিসিটি যদি আমরা বলি তাহলে হোয়াট ইজ দ্য বেসিসিটি অফ H3PO4, উত্তরটা হচ্ছে 3, এর বেসিসিটি 2, এর বেসিসিটি 2, এর বেসিসিটি 1। এবার ইন জেনারেল জেনে রাখবো যে আমরা দেখেছি যে অ্যাসিডের মধ্যে যতটা হাইড্রোজেন হয় ততটাই ক্ষারগ্রাহিতা। যেমন দেখো এখানে 3টা হাইড্রোজেন, তাহলে 3 হচ্ছে, 2 হলে 2 হচ্ছে, কিন্তু এখানে 3 হলে 2, এখানে 3 হলে 1। কয়েকটা জায়গা এমন আছে যেটা তোমাকে আলাদা করে একটু মাথায় রাখতে হবে, অথবা একটু কনসেপ্টে যদি আমরা যাই যে বেসিসিটি অ্যাকচুয়াল মানেটা কি হচ্ছে, তাহলে একটা জিনিস জেনে রাখো। যদি আমার কাছে অক্সি অ্যাসিড বলতে গেলে কেমন অ্যাসিড, এমন অ্যাসিড যার মধ্যে আমরা অক্সিজেন পাবো, যার মধ্যে আমরা অক্সিজেন পাবো তাদেরকে আমরা অক্সি অ্যাসিড বলবো। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যদি আমাদেরকে এন ফ্যাক্টর বার করতে হয়, এন ফ্যাক্টর বার করার জন্য আমরা সেই হাইড্রোজেনটাকে টার্গেট করব যেই হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত। যেমন আমরা যদি স্ট্রাকচার নিয়ে কথা বলি, এই 3টে অ্যাসিড একটু ইম্পর্টেন্ট আছে, মাথায় রাখবে এই 3টে ইম্পর্টেন্ট, অ্যাকচুয়ালি 3টে নয়, এই 4টে ইম্পর্টেন্ট এখানে, আর এটা ইম্পর্টেন্ট আছে, কিভাবে সেটা আমরা দেখবো। যেমন দেখো এই 3টে অ্যাসিডে যদি আমরা স্ট্রাকচার গুলো আঁকি, তাহলে স্ট্রাকচারটা একটু নলেজ রাখলে তোমরা আইডিয়াটা পাবে যে P ডাবল বন্ড O, OH OH OH, এটা কার স্ট্রাকচার, এটা H3PO4 এর স্ট্রাকচার। এখানে দেখো তো কটা হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত, 3টে, তাহলে এন ফ্যাক্টর 3 হবে। কিন্তু যদি আমরা H3PO3 বলি তাহলে H3PO3 স্ট্রাকচার পাচ্ছে এইটা, তার মানে এখানে হাইড্রোজেন তো 3টে আছে কিন্তু অক্সিজেনের সঙ্গে 2টি যুক্ত বলে 2 হবে। আর যদি আমরা H3PO2 বলি তাহলে H3PO2 স্ট্রাকচার যেটা হয় সেটা এইটা হবে। এখানে দেখো 3টে হাইড্রোজেন আছে কিন্তু হাইড্রোজেন যেটা অক্সিজেনের সঙ্গে যুক্ত মাত্র একটি, তার মানে ক্ষারগ্রাহিতা এখানে 1 হবে, এন ফ্যাক্টর 1 হবে, বেসিসিটি 1 হবে। এছাড়া বেশিরভাগ অ্যাসিড জেনে রাখো তোমার যত হাইড্রোজেন সেটাই আনসার হবে। কিন্তু অর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে যেমন দেখো এই অর্গানিক কম্পাউন্ড, এই অর্গানিকের মধ্যে দেখো এখানে 4টে হাইড্রোজেন আছে, কিন্তু এই হাইড্রোজেনটা অক্সিজেনের সঙ্গে যুক্ত বলে এন ফ্যাক্টর 1 হবে। এখানে 2টো আছে, 2টোই অক্সিজেনের সঙ্গে যুক্ত বলে এন ফ্যাক্টর 2 হবে। আবার এটা দেখে নাও, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড ডাইহাইড্রেট, তার মানে এখানে 2টো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন দিয়ে দিয়েছে, হোক কোনো অসুবিধা নেই, আমাদের টার্গেট এইটা, তার মানে এটা হলেও এন ফ্যাক্টরের মান কত বলা হবে, এখানে এন ফ্যাক্টরটা 2 হবে। কিন্তু যখন এই অ্যাসিডটা দেখছো, যদি তোমরা পড়েছো, যদি তোমরা 12 পাস আউট আছো, তাহলে নিশ্চয়ই তোমরা জানো যে H3BO3 কেমন অ্যাসিড, এটা একটা লিভিস অ্যাসিড আছে, এটা একটা লিভিস অ্যাসিড আছে। আর যেহেতু লিভিস অ্যাসিড আছে তাহলে দেখো এখানে কি হয়, আমরা যদি H3BO3 কি স্ট্রাকচারটাকে যদি আমরা আঁকি, এই স্ট্রাকচারটাকে যদি আমরা আঁকি, তাহলে আঁকার পর আমরা এটা দেখতে পাচ্ছি যে H3BO3 এর মধ্যে আমরা একটা কথা বলতে পারি যে স্যার একটু আগে আমরা পড়েছিলাম অক্সি অ্যাসিড হলে সেই হাইড্রোজেনটাকে ধরবো যে হাইড্রোজেনটা কার সঙ্গে যুক্ত, অক্সিজেন, তাহলে এখানে তো 3টে হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে যুক্ত, সেই অনুযায়ী কি হওয়া উচিত আনসার, এন ফ্যাক্টরটা 3। কিন্তু মনে রাখো এর এন ফ্যাক্টরটা 1 পাওয়া গেছে। এবার কেন 1 পাওয়া গেছে, যে তার কারণটা হচ্ছে এটা একটা লিভিস অ্যাসিড। কিভাবে লিভিস অ্যাসিড হচ্ছে, আমরা কাকে লিভিস অ্যাসিড বলি, আমরা লিভিস অ্যাসিড তাকে বলি যারা লোন পেয়ার গ্রহণ করতে পারে। কারা লোন পেয়ার গ্রহণ করতে পারবে, তারা যার অক্টেটটা কমপ্লিট নেই। আর যদি আমরা ইকুয়েশনটা এখানে দেখি তাহলে দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা, দেখতে পাচ্ছি যে বোরনের কাছে 6টা ইলেকট্রন, 3টে বন্ড মানে 6টা ইলেকট্রন, ইনকমপ্লিট অক্টেট, ইলেকট্রন ডেফিশিয়েন্ট আছে বলে এ একটা ইলেকট্রন পেয়ার গ্রহণ করতে পারে। আর এর একটা ইকুয়েশন আছে যেটা তোমরা নিশ্চয়ই পড়েছো যে H3BO3 কে, বা আমরা এটাকে এইভাবে লিখি BOH3 তাকে যখন জলে ফেলা হচ্ছে তখন আমরা প্রোডাক্টটা এটা পাচ্ছি BOH4 মাইনাস আর
H প্লাস, এইটা আমরা পাই। তার মানে কি হলো এখানে? তার মানে যদি তোমরা ইকুয়েশনটাকে অ্যানালাইজ করতে পারো, স্ট্রাকচারটাকে যদি অ্যানালাইজ করো, BOH4 মাইনাস OH4, তার মানে এখানে আর একটা OH চলে এসেছে, এবার অক্টেটটা কমপ্লিট হয়ে গেছে, আর তখন একটা H প্লাস রিলিজ করছে। তাহলে এবারে দুভাবে বলতে পারো, জলে ফেলার পর আমরা কটা H প্লাস পাচ্ছি? একটা, বলে ক্ষারগ্রাহিতা 1 হবে। অথবা আমরা বলতে পারছি কটা লোন পেয়ার অ্যাকসেপ্ট করেছে? একটা লোন পেয়ার অ্যাকসেপ্ট করেছে, বলে N ফ্যাক্টর 1 হবে। তাহলে লিভিস অ্যাসিড হলে আমরা এইভাবে দেখব, বাকিটা আমরা দেখেছি। তাহলে এটা আমরা কার এক্সাম্পল দেখলাম? এটা আমরা এক্সাম্পল দেখেছি অ্যাসিডের। বেস N ফ্যাক্টর নিয়ে কোনো চাপ নেই, ব্যাস তোমাকে এই কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। যেমন দেখো, একটু আগে যেটা বলেছিলাম যে N ফ্যাক্টর ইজ নট আ কনস্ট্যান্ট প্রপার্টি। আমি যদি জিজ্ঞেস করি যে H3PO4 N ফ্যাক্টর কত, তাহলে তোমাদের আনসারটা কি হবে? তোমরা বলবে না যে স্যার আনসারটা হচ্ছে 3, ঠিক আনসার, কিন্তু আনসারটা 2 as well as 1 ও হতে পারে। কিভাবে? যেমন আমরা জানি যে H3PO4 এই যে কম্পাউন্ড, এর ক্ষারগ্রাহিতা, এর বেসিসিটি কত? এর বেসিসিটিটা হচ্ছে তোমার কত? এর বেসিসিটি হচ্ছে 3। 3 মানেটা কি? এর মানে হচ্ছে 3টে হাইড্রোজেন এটা লুজ করতে পারে, লস করতে পারে। কিন্তু ধরো যদি কোনো বিক্রিয়াতে, কোনো রিঅ্যাকশনে 3টে হাইড্রোজেন লস হয়নি, একটাই হলো বা দুটো হলো, সেক্ষেত্রে আনসারটা চেঞ্জ হয়ে যাবে। যেমন আমরা দেখি যে ধরো আমাদের যদি একটা ইকুয়েশন দেওয়া আছে H3PO4 প্লাস NaOH, আর প্রোডাক্টটা যদি আমরা দেখি NaH2PO4 প্লাস H2O, অথবা আমরা আর একটা রিঅ্যাকশন যদি দেখি H3PO4 প্লাস CaOH হোল টুয়াইস, প্রোডাক্টটা হচ্ছে CaHPO4 প্লাস 2H2। যদি এই দুটো ইকুয়েশনকে অ্যানালাইজ করো, আর এই দুটো ইকুয়েশনের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট ইজ দ্য N ফ্যাক্টর অফ H3PO4, বা এখানে H3PO4 N ফ্যাক্টর কত, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এই বিক্রিয়ার মধ্যে একটাই হাইড্রোজেন OH এর সঙ্গে একটা জল তৈরি করছে, দুটো হাইড্রোজেন রয়ে গেল। তার মানে এখানে 3টে হাইড্রোজেন রিপ্লেস হয়নি, এখানে একটাই হাইড্রোজেন রিপ্লেস হয়েছে। সেই ক্ষেত্রে এখানে N ফ্যাক্টরের মান আমরা 1 বলবো। আর যদি এই ইকুয়েশনটা দেখি, তাহলে এখানে দেখো দুটো হাইড্রোজেন দুটো OH এর সঙ্গে দুটো জল তৈরি করছে, একটা হাইড্রোজেন রয়ে গেল। তার মানে এখান থেকে দুটোই হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, একটা থেকে গেল, তাহলে দুটো হাইড্রোজেন রিপ্লেস হয়েছে, তার মানে N ফ্যাক্টর এখানে 2 হবে। তাহলে দেখো H3PO4 N ফ্যাক্টর 3, 2, 1 তিনটেই হতে পারে, টোটালি ডিপেন্ডস অন কোয়েশ্চেন। সেটাই বলছি, N ফ্যাক্টর ইজ নট আ কনস্ট্যান্ট প্রপার্টি। একই কম্পাউন্ডের N ফ্যাক্টর ভ্যারি করতে পারে ডিপেন্ডিং অন সিচুয়েশন, ডিপেন্ডিং অন কন্ডিশন। তো এটা হলো আমাদের কার N ফ্যাক্টর নিয়ে আমরা কথা বললাম, আমরা অ্যাসিডের N ফ্যাক্টর নিয়ে কথা বললাম। এবার চলো আমরা বেস নিয়ে একটু কথা বলি। রাইট? বেসের ক্ষেত্রে একদম সোজা ব্যাপার। ধরো কয়েকটা বেস দিয়ে দিচ্ছি, আর যদি জিজ্ঞেস করে এদের N ফ্যাক্টরটা কি, ধরো জিজ্ঞেস করা হলো NaOH এর N ফ্যাক্টরটা কি, CaOH হোল টুয়াইস এর N ফ্যাক্টরটা কি, BOH হোল থ্রাইস এর N ফ্যাক্টরটা কি, বা ধরে নাও জিজ্ঞেস করে নিল NH3 N ফ্যাক্টরটা কি, বা ধরে নাও যদি জিজ্ঞেস করে নিচ্ছে ROR ইথারের N ফ্যাক্টরটা কি, বা ধরে নাও যদি জিজ্ঞেস করতে পারে ইথিলিন ডাইয়ামাইন। তোমাদের যদি মনে আছে ইথিলিন ডাইয়ামাইন এটা একটা খুব লিগ্যান্ড হিসাবে কাজ করে, আমরা কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে পড়েছি এটা। তো এখানে N ফ্যাক্টর হচ্ছে 1, কেননা একটা OH, তার মানে এর অম্লগ্রাহিতা, এর অ্যাসিডিটিটা 1 হচ্ছে। সেই ক্ষেত্রে সেইভাবে আমরা কি বলতে পারি, এখানে 2 আর এখানে 3 বলা যাবে না, ভুল করবে যদি বলে। কারণ মনে করে একটু আগে পড়েছিলাম এটা অ্যাকচুয়ালিতে বেস নয়, এটা লিখেছি তো BH3, কিন্তু এটা অ্যাকচুয়ালি কি, এটা তো অ্যাসিড। কোন অ্যাসিড? এটা হচ্ছে H3BO3 অ্যাসিড, একটু আগে যেটা পড়েছিলাম, আর যার N ফ্যাক্টরটা 1 ছিল। তো অনেক সময় এইভাবে একটা ক্রিয়েট করতে পারে যে OH তার এইভাবে OH মানে এটা নয় যে সবসময়টা বেস হয়ে যাবে, ওটা তোমাকে খেয়াল রাখতে হবে। এবার যদি অ্যামোনিয়া নিয়ে কথা বলি, তো আমরা জানি অ্যামোনিয়াটা বেস, কিন্তু কেমন বেস? এটা হচ্ছে লিভিস বেস না। আর লিভিস বেসের ডেফিনিশনটা কি? আমরা লিভিস অ্যাসিডের ডেফিনিশন পড়লাম যে কতটা লোন পেয়ার গ্রহণ করতে পারছে, যারা লোন পেয়ার ডোনেট করতে পারে তাদেরকে আমরা বলি লিভিস অ্যাসিড, সরি লিভিস বেস। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাইট্রোজেনের কাছে একটা লোন পেয়ার, এই যদি একটা লোন পেয়ার ডোনেট করতে পারে, তার মানে এর N ফ্যাক্টরটা আমরা কি বলবো? 1 বলবো। এবার ইথারের মধ্যে দেখে নাও, ইথারের মধ্যে অক্সিজেনটা যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি একটা লোন পেয়ার ডোনেট করতে পারে, তাহলে এর N ফ্যাক্টরটা 1 হবে। এখানে দেখো দুটো লোন পেয়ার আছে, তার মানে যদি এখানে বার করতে চাই, তাহলে আনসারটা 2 ও হতে পারে, 1 ও হতে পারে, ডিপেন্ডিং অন সিচুয়েশন, যে দুটো লোন পেয়ার ডোনেট করছে না একটা লোন পেয়ার ডোনেট করছে। তো এটা হচ্ছে আমাদের বেসের N ফ্যাক্টর। তাহলে আমরা কার N ফ্যাক্টর কথা বললাম? আমাদের কথা হলো অ্যাসিডের N ফ্যাক্টর আর বেসের N ফ্যাক্টর। এবার আমরা কথা বলবো কাকে নিয়ে? চল এবার কয়েকটা মূলক নিয়ে কথা বলি, র্যাডিক্যাল নিয়ে। ধরো যদি জিজ্ঞেস করলো Cl মাইনাস, যদি জিজ্ঞেস করলো অক্সিজেন 2 মাইনাস, নাইট্রোজেন 3 মাইনাস, এটা জিজ্ঞেস করে নিল, অথবা যদি জিজ্ঞেস করে নিচ্ছে OH মাইনাস, ধরো যদি বলে দিল CO3 2 মাইনাস, PO4 3 মাইনাস,
FeCN হোল 6 4 মাইনাস, ধরো যদি বলে দিবে NH4 প্লাস, যদি বলা হয়েছে Fe2 প্লাস, যদি বলা হলো Fe3 প্লাস এন্ড সো অন। তাহলে এসব ক্ষেত্রে খুবই সোজা, যদি তোমার মূলক দেওয়া থাকে বা তোমার আয়ন দেওয়া থাকে, তাহলে এন ফ্যাক্টর হচ্ছে খুবই সোজা চার্জ, যতটা চার্জ আছে তার মানে এর এন ফ্যাক্টর কত হবে 1, এর 2, এর 3, একটা চার্জ, দুটো চার্জ, তিনটে চার্জ, এখানে একটা তাহলে 1, দুটো মানে 2, তিনটে মানে 3, চারটে মানে 4, এখানে 1, এখানে 2, এখানে 3, এইভাবে বার করবো। তার মানে মূলক বা আয়ন হলে খুবই সহজ, ব্যাপারটাকে কি করবো আমরা দেখবো কটা চার্জ, সেটাই আমার এন ফ্যাক্টর হবে, রাইট? তাহলে চার্জ কি কি আমরা ডিসকাস করলাম দেখো তো, আমরা অ্যাসিড নিয়ে কথা বললাম, বেস নিয়ে কথা বললাম, আর কি নিয়ে কথা বললাম, র্যাডিক্যাল, মূলক, ফাইন। এবার চলো নেক্সট একটা টপিকে আসছি। ধরো অ্যামোনিয়া, নাথিং ইজ গিভেন, জানি না কি। একটু আগে আমরা কথা বলেছিলাম অ্যামোনিয়াকে যদি আমরা বেস হিসাবে ধরি তাহলে এন ফ্যাক্টরটা কত ছিল, এন ফ্যাক্টরটা আমাদের ছিল 1। কিন্তু অ্যামোনিয়াটাকে যদি আমরা একটা সিম্পল কোভ্যালেন্ট কম্পাউন্ড হিসাবে ধরি, যদি সিম্পল কোভ্যালেন্ট কম্পাউন্ড হিসাবে যদি ধরি, তার মানে সেখানে আমরা স্ট্রাকচারটা দেখব এইভাবে, আর এখানে কটা কোভ্যালেন্ট বন্ড দেখতে পাচ্ছি 3টে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এন ফ্যাক্টর কি বলতে পারি, এন ফ্যাক্টরটা আমরা বলতে পারি 3। তাহলে সিম্পল কোভ্যালেন্ট কম্পাউন্ড, যেমন জলে আমরা যদি বলি কটা কোভ্যালেন্ট বন্ড আছে 2টো, তাহলে এন ফ্যাক্টরটা আমরা কি বলতে পারি 2। যদি স্ট্রাকচার বেস এইভাবে স্ট্রাকচার হয় তাহলে আমরা এইভাবে উত্তরটা দেব। আর যদি কোনো এলিমেন্ট হয়, ধরো এলিমেন্ট নিয়ে কোশ্চেনটা ডিল করছে, ঠিক আছে, আবার কোশ্চেনটা দেখো, সোডিয়াম এলিমেন্ট দিয়ে দিল, তারপর ক্যালসিয়াম দিয়ে দিল, অ্যালুমিনিয়ামটা দিয়ে দিল, অথবা অক্সিজেন দিয়ে দিল, বা ফ্লোরিন দিয়ে দিল, বা নাইট্রোজেন দিয়ে দিল, এর যোজ্যতা কত হয় 1, এর 2, এর 3, এর 3, এর 2, এর 1 হচ্ছে, এর 2 হচ্ছে। তাহলে এলিমেন্ট হলে যার যোজ্যতা সেটাই তোমার এন ফ্যাক্টর হিসাবে কাজ করবে। তাহলে আমরা দেখো কি কি ডিসকাস করলাম, আমরা ডিসকাস করলাম অ্যাসিডের এন ফ্যাক্টর, বেসের এন ফ্যাক্টর, সল্টের এন ফ্যাক্টর, না সল্ট হয়নি এখন, ঠিক আছে, র্যাডিক্যালের এন ফ্যাক্টর আমরা কথা বললাম, এলিমেন্টের কথা বললাম, আয়নের কথা বললাম, সিম্পল কোভ্যালেন্ট কম্পাউন্ডের কথা বললাম। এবার চলে এসো সল্ট নিয়ে। তাহলে আবার একবার বলে দিচ্ছি, সল্ট যদি হয় তখন এন ফ্যাক্টর মানেটা কি বলেছিলাম, এন ফ্যাক্টর মানে বলেছিলাম টোটাল চার্জ, টোটাল কি চার্জ, অথবা পজিটিভ বা নেগেটিভ চার্জ আমরা দেখবো, যে কোনো একটা ধরবো, দুটো না, যে কোনো একটা। চলো একটা সিম্পল সল্ট থেকে শুরু করি, ধরো NaCl, ধরো CaCl2, ধরো FeCl3, ধরো Na2SO4, ধরে নাও Fe3SO4 হোল 2, ধরে নাও Ca3PO4 হোল 2, ধরে নাও K4FeCN হোল 6, ধরে নাও CuNH3 হোল 4 Cl2, ধরে নাও CuSO4, আর একটা ধরে নাও CuSO4.5H2। চলো এতগুলো সল্টটা দেখে নিচ্ছি। এবার এই সল্টের মধ্যে কার কি এন ফ্যাক্টর হবে, এন ফ্যাক্টর জন্য কি বললাম, সোজা দেখো সল্টের মধ্যে যে তোমার পজিটিভ চার্জ মানে কাটায়ন আর নেগেটিভ চার্জ মানে আনায়ন কতটা কি আছে সেই অনুযায়ী। যেমন এখানে বলো একটা প্লাস একটা মাইনাস, যে কোনো একটা ধরো 1, Ca2 প্লাস আর ক্লোরিন মাইনাস, কিন্তু দুটো ক্লোরিন মানে দুটো মাইনাস, তাহলে হয়তো দুটো পজিটিভ পাবো, নাহলে দুটো নেগেটিভ পাবো, তার মানে এন ফ্যাক্টর 2 হচ্ছে। চার্জ শুধু দেখে যেমন Fe, আয়রনটা হচ্ছে এখানে 3 প্লাস না, আর ক্লোরিনটা হচ্ছে -1, কিন্তু তিনটে ক্লোরিন মানে -3, তাহলে নেগেটিভ হচ্ছে তিনটে মাইনাস, পজিটিভ হচ্ছে তিনটে প্লাস, তার মানে আমার চার্জ হচ্ছে 3, যে কোনো একটা ধরবো। Na2SO4 এর মধ্যে এটা প্লাস, এটা -2, এটা +1, কিন্তু দুটো সোডিয়াম মানে এটা দুটো সোডিয়াম মানে এটা +2 হয়ে যাবে, সালফেট -2, তার মানে এন ফ্যাক্টরটা 2 হচ্ছে। এবার এইটা যেমন দেখো Fe3SO4 হোল 2 কে যদি আমরা কথা বলি, দরকার হলে এই টাইপ অফ কোশ্চেনটাকে আমরা যদি এইভাবে দেখি যে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি Fe2 প্লাস আছে, দেখো এটা, আর সালফেট, সরি এটা লিখতে ভুল করেছি, Fe2 এইটা সরি মিস্টেক, তাহলে এখানে Fe হচ্ছে তোমার 3 প্লাস আর SO4 টা হচ্ছে 2 মাইনাস। ব্যালেন্স করতে গেলে এখানে কি হবে 2 আর তিনটে সালফেট মানে 3। এবার দেখো তো মোট কটা পজিটিভ চার্জ, 6টা, এখানে মোট কটা নেগেটিভ চার্জ, 6টা, তার মানে এর এন ফ্যাক্টরটা কি বলবো আমরা 6। বুঝতে পারছো? সেভাবে ধর তোমরা এটা ট্রাই করতে পারো যে এখানে যদি আমরা বলি কি কি পাচ্ছি, এখানে আমরা ক্যালসিয়াম 2 প্লাস পাচ্ছি, কটা 3টে, তার মানে 6টা পজিটিভ, অথবা এখানে আমরা PO4 3 মাইনাস পাচ্ছি, কটা 2টো, তার মানে এখানে 6টা, তার মানে এর 6 হবে।
তাহলে সল্ট হলে একদম সোজা, হয়তো পজিটিভটাকে টার্গেট করো নাহলে নেগেটিভটাকে টার্গেট করো। যেমন এবার তুমি দেখো কয়েকটা কমপ্লেক্স সল্ট দিয়েছি না, এই সল্ট গুলো কেমন সল্ট? কমপ্লেক্স সল্ট। আর এই সল্টটা কিভাবে ভাঙবে? চারটে কে প্লাসে ভাঙবে আর একটা FeCN হোল 6 4 মাইনাসে ভাঙছে না। তার মানে মোট পজিটিভ চারটে বা মোট নেগেটিভ চারটে, তার মানে এর ইন ফ্যাক্টরটাকে আমরা 4 বলবো। সেইভাবে ধরে না এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এটা কিভাবে ভাঙছে? এটা ভাঙছে CuNH3 হোল 4 2 প্লাস আর 2Cl মাইনাস। তার মানে এখানে মোট পজিটিভ চার্জ 2 অথবা মোট নেগেটিভ চার্জ 2, তার মানে এর ইন ফ্যাক্টরটা আমরা কত বলবো? 2 বলবো। তাহলে সল্ট হলে একদম সোজা ভেঙে দেখে নাও বা একটু মেন্টাল ক্যালকুলেশন থেকে পেয়ে যাবে। এবার এই দুটো দেখো, এখানে দিয়েছি কি এটা CuSO4 আর এটা দিয়েছে CuSO4.5H2 মানে ব্লু ভিট্রিয়ল হোক। এবার এখান থেকে আমরা বলতে পারি কি পাচ্ছি? আমরা Cu2 প্লাস পাচ্ছি আর SO4 2 মাইনাস পাচ্ছি, তার মানে দুটো পজিটিভ দুটো নেগেটিভ, তার মানে এন ফ্যাক্টর 2 হচ্ছে এখানে। আর এখানে এন ফ্যাক্টরটা 2 হবে, এর কোনো কাজ নেই এখানে, এন ফ্যাক্টরটা এখান থেকে বেরোবে। তাহলে মাথায় রাখো ডট H2O দিলে তোমার এন ফ্যাক্টর ইজ নট এফেক্টেড, ওটা কোনো এফেক্ট করবে না, ওটা ওইভাবে থেকে যাবে। অন্য কিছু এফেক্ট হতে পারে, ওটা পরে দেখবো আমরা। তাহলে আমরা কিসের কথা বললাম দেখো তো, আমরা সল্ট নিয়ে কথা বললাম, আমরা অ্যাসিড নিয়ে কথা বললাম, আমরা বেস নিয়ে কথা বললাম, আমরা র্যাডিক্যাল নিয়ে কথা বললাম, আমরা আয়ন নিয়ে কথা বললাম, এলিমেন্ট নিয়ে কথা বললাম, সিম্পল কোভ্যালেন্ট নিয়ে কথা বললাম। আর এন ফ্যাক্টর যেটা বাচ্চাদের সব থেকে বেশি অসুবিধা হয় সেটা হচ্ছে অক্সিডেশন বা রিডাকশনের মধ্যে, রেডক্সের মধ্যে। ফাইন। তো এবার আমরা দেখি রিডক্সের ক্ষেত্রে কি করে আমরা এন ফ্যাক্টর বার করব। এমনিতে তোমাদের একটা সিম্পল রুল বলা হচ্ছে যে রিডক্সের মধ্যে যদি অক্সিডেশন হচ্ছে তাহলে কটা ইলেকট্রন লস সেটা তোমার এন ফ্যাক্টর, আর কটা ইলেকট্রন গেইন সেটা রিডাকশনের জন্য এন ফ্যাক্টর। কিন্তু যখন আমরা প্রবলেমগুলো সলভ করতে বসবো এইভাবে সলভ করব না, আমরা সেখানে এন ফ্যাক্টর বার করার জন্য আমরা জারণ সংখ্যার সাহায্য নিব। যেমন চলো এবার আমরা দেখো, আর এই পার্টটা বেশি ইম্পর্টেন্ট, এর অ্যাপ্লিকেশনটা বেশি আছে, আমরা যখন পরে কোশ্চেনে ডিসকাশন করবো। তাহলে এখন ধরে নাও আমরা এন ফ্যাক্টর কার কথা বলতে যাচ্ছি, ধরে নাও আমরা এন ফ্যাক্টর কথা বলতে যাচ্ছি রিডাকশন। রিডাকশনের ক্ষেত্রে এন ফ্যাক্টরের ফর্মুলাটা জেনে রাখো, ডেল্টা ON ইনটু n, এই ফর্মুলাটা জেনে রাখো। যেখানে ডেল্টা ON মানে কি হচ্ছে? ডেল্টা N মানে হচ্ছে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, এটা হচ্ছে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার, আর এটা হচ্ছে যার অক্সিডেশন নাম্বার আমরা চেঞ্জ ধরবো তার নাম্বার অফ অ্যাটম, এনটা হচ্ছে এখানে নাম্বার অফ অ্যাটম। যেমন আমরা একটা যদি রিঅ্যাকশন দেখি, ধরো 1 নম্বর রিঅ্যাকশনটা একটা আমরা নিচ্ছি, ধরো ইকুয়েশনটা হচ্ছে আমাদের MnO4 মাইনাস থেকে Mn2 প্লাস। নিশ্চয়ই তোমরা এই ইকুয়েশনটা পড়েছো, এটা হচ্ছে KMnO4 অ্যাসিডিক মিডিয়ামের বিক্রিয়াটা। আর KMnO4 অ্যাসিডিক মিডিয়ামের বিক্রিয়াটা আমরা দুভাবে সলভ করতে পারি। একটা তো আমরা ব্যালেন্সিং যদি এটাকে করি, তাহলে ব্যালেন্সিং কিভাবে করব? Mn ব্যালেন্স হচ্ছে 4টে অক্সিজেন মানে এখানে 4টে জল দেব, 8টা হাইড্রোজেন মানে এখানে 8টা H+ দেব। এবার চার্জ ব্যালেন্স করব, 8টা পজিটিভ 1টা নেগেটিভ, তার মানে এইদিকে 7খানা পজিটিভ আর এইদিকে 2টো পজিটিভ না। তার মানে কি করতে হবে? আমরা ইলেকট্রনটাকে 5টা ইলেকট্রন যদি আমরা এখানে দিয়ে দিই তাহলে চার্জটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। তার মানে পুরো বিক্রিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি 5টা ইলেকট্রন, তার মানে এর জন্য এন ফ্যাক্টরটা আমরা কি বলবো? এন ফ্যাক্টরটা বলবো আমরা 5। এটা হলো বোর্ড মেথড যেটা আমরা জেনারেলি করি, কিন্তু কম্পিটিটিভ লেভেল আমরা এইভাবে যাব না, আমরা কম্পিটিটিভ লেভেল এইটা দিয়ে সলভ করব। এবার এটা দিয়ে কি করে সলভ করব? আবার দেখো আমাদের ইকুয়েশনটা কি দিয়েছে, আমাদের ইকুয়েশনটা দিয়েছে MnO4 মাইনাস, আর ওখান থেকে কি পাচ্ছি আমরা? ওখান থেকে আমরা পাচ্ছি Mn2 প্লাস। এবার এখানে Mn এর জারণ সংখ্যা কত? তাহলে এখানে Mn এর জারণ সংখ্যা +7, আর এখানে Mn এর জারণ সংখ্যা কত? এখানে Mn এর জারণ সংখ্যা হচ্ছে +2। এবার এন ফ্যাক্টর বার করতে বসছি, ফলো করবি হ্যাঁ ভালোভাবে। এন ফ্যাক্টরটা কি বলছে? ডেল্টা ON চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার। তাহলে বল Mn এর অক্সিডেশন নাম্বার কত চেঞ্জ হচ্ছে? তাহলে 7 আর 2 চেঞ্জ হচ্ছে 5, এটা ডেল্টা ON এর 5। আর যার চেঞ্জ হলো, কার চেঞ্জ হচ্ছে? Mn এর চেঞ্জ হচ্ছে। এখানে Mn কটা? Mn একটা, তাহলে ইনটু 1 করব, n এর মান 1 হবে, তাহলে n ফ্যাক্টর 5 পাচ্ছি। একই উত্তর পাচ্ছি, কিন্তু আমরা কম্পিটিটিভ লেভেল সময় বাঁচানোর জন্য এই মেথডটা ইউজ করব। চলো আর কয়েকটা আমরা প্রবলেমটা দেখি। তাহলে ধরো আর একটা যদি আমরা কোশ্চেন দিলাম, তোমরা এটা চেষ্টা করতে পারো যে Cr2O7 2 মাইনাস থেকে Cr3 প্লাস, যদি এই কোশ্চেনটা দেওয়া হয়, আর যদি বলে এখানে এন ফ্যাক্টরটা বার করো, Cr2O7 2 মাইনাস এর এন ফ্যাক্টরটা, তাহলে এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +6, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হচ্ছে +3। রাইট? তাহলে এবার আমরা কি জানি? এন ফ্যাক্টর ফর্মুলাটা কি? চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার চেঞ্জ কত হচ্ছে চেক করো, তো চেঞ্জ হচ্ছে 3। কার? ক্রোমিয়ামের। আর যার চেঞ্জ হচ্ছে তার নাম্বার অফ অ্যাটম কতটা? 2টো, এখানে 2 ইনটু 2, তার মানে এর এন ফ্যাক্টরটা আমরা কি বলবো? 6 বলবো। আর এখন এই যে দুটো এক্সাম্পল আমরা দেখেছি, এই দুটো এক্সাম্পল একদম পেয়ে যাবে।
মাথায় বসিয়ে নাও যে K2Cr2O7 অথবা ডাইক্রোমেট আয়ন যদি ক্রোমিয়াম আয়নে কনভার্ট হচ্ছে, এন ফ্যাক্টর ফিক্সড আছে 6 সব সময় অ্যাসিডিক মিডিয়ামে। আর অ্যাসিডিক মিডিয়ামে K-4 এর এন ফ্যাক্টরটা হচ্ছে 5। এই দুটো মান তো মানে এত জেনারেল যে তোমাদের ক্যালকুলেট করার দরকারই নেই, এটা তোমাদের যেন মাথায় থাকে, রাইট? তাহলে এটা হচ্ছে তোমাদের এন ফ্যাক্টর বার করা। তাহলে আমাদের এখন কার এন ফ্যাক্টরটা বার করলাম? আমরা এন ফ্যাক্টর বার করলাম রিডাকশন প্রসেস। রিডাকশন প্রসেসের এন ফ্যাক্টর ফর্মুলাটা কি বললাম? সোজা ডেল্টা ওএন ইনটু এন। এবার ধরে নাও অক্সিডেশন প্রসেস নিয়ে কথা বলছি। এবার যদি অক্সিডেশন প্রসেস হয় সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ফর্মুলাটা একই থাকবে। মানে আগে দেখবো কতটা অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, আর যার যতটা চেঞ্জ হচ্ছে তার নাম্বার অফ অ্যাটম দিয়ে গুণ করে দেবো, আমরা এন ফ্যাক্টর পেয়ে যাবো। যেমন কয়েকটা আমরা এক্সাম্পল যদি আমরা দেখি, কয়েকটা এক্সাম্পল যদি আমরা দেখি, ধরো একটা কোশ্চেন দেওয়া আছে S2O3 2- is converted to S4O6 2-। আমি আশা করি তোমরা এই ইকুয়েশনটা পড়েছো বা জানো। সেটা হচ্ছে এই কম্পাউন্ডটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি থায়োসালফেট, এটা হচ্ছে টেট্রাথায়োনেট। ধরো এই কোশ্চেনের মধ্যে যদি জিজ্ঞেস করা হয় এন ফ্যাক্টর কার এর এন ফ্যাক্টর, ধরে না আর একটা এক্সাম্পল যদি ধরে না এরও এন ফ্যাক্টর বার করতে হয়, সেটাও ধরে নাও একই কথা। দেখো এখানে সালফারে যদি তোমরা জারণ সংখ্যা বার করো, সালফারের জারণ সংখ্যা, সালফারের জারণ সংখ্যা চলো বার করি। দুটো সালফার মানে কি হবে? 2x, তিনটে অক্সিজেন মানে -6 ইকুয়ালস টু -2। তার মানে এখানে x এর মান কত বের হচ্ছে? এখানে x এর মান 2 বের হচ্ছে। তাহলে এর এন ফ্যাক্টরটা হলো, সরি জারণ সংখ্যাটা হচ্ছে +2। আর এটা যদি আমরা বার করি, তাহলে এটা যদি বার করি এটা কি হবে? 4x, 6টা অক্সিজেন মানে 12 ইকুয়ালস টু 2 -2। আর এটাকে সলভ করে দিই 2.5 পাবি। তার মানে এখানে এন ফ্যাক্টরটা হচ্ছে, সরি জারণ সংখ্যাটা হচ্ছে +2.5। ঠিক। এবার আমরা যদি চেঞ্জ নিয়ে কথা বলি যে কতটা এন ফ্যাক্টর, কতটা অক্সিডেশন নাম্বার চেঞ্জ হলো, তাহলে দেখ সালফার 2 থেকে 2.5, তাহলে চেঞ্জ কত হলো? চেঞ্জ হলো 0.5। চেঞ্জটা ধরে নিলাম। এবার এখানে কটা সালফার? দুটো, তাহলে ইনটু 2 করব, তাহলে এন ফ্যাক্টর 1 হবে। কিন্তু ওই দিকটা যদি ধরি, তাহলে আবার ধর সালফারটা কত চেঞ্জ হচ্ছে? চেঞ্জ তো 0.5, কিন্তু নাম্বার অফ অ্যাটম কটা? 4টে। তার মানে এই ক্ষেত্রে এন ফ্যাক্টরটা আমরা কি বলবো? 2 বলবো। বুঝতে পারছিস? এইভাবে আমরা ক্যালকুলেশন করব এন ফ্যাক্টর বার করব। চলো আর কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। দেখো এটা খুব একটা কমন এক্সাম্পল, অনেক জায়গায় এটা ইউজ করা হয়। C2O4 2-। এটা কি? এটা হচ্ছে COO-, COO-, মানে অক্সালেট আয়ন। এন্ড অক্সালেট আয়ন অক্সিডাইজ করলে কিসে কনভার্ট হয়? এটা কনভার্ট হয়ে যায় কার্বন ডাই অক্সাইড। এবার ধরো যদি জিজ্ঞেস করা হয় যে অক্সালেট আয়নের এন ফ্যাক্টরটা বার করো, তো চলো বার করি। এখানে কার্বনের জারণ সংখ্যা বার করো, +3 পাবি। এখানে কার্বনেরটা বার করো, +4 পাচ্ছ। তার মানে চেঞ্জ কত হলো রে এখানে? বল, চেঞ্জটা হচ্ছে 1 না? আর কটা অ্যাটম? দুটো, তাহলে এন ফ্যাক্টরটা 2। আরেকটা কথা বলবো, অক্সালেট আয়নের এন ফ্যাক্টর 2 এটা মাথায় একদম বসিয়ে নাও, অনেক জায়গায় কাজে লাগে, অনেক জায়গায় এটা কাজে লাগে। তাহলে এটা হলো অক্সিডেশন। তাহলে অক্সিডেশন হোক বা রিডাকশন হোক, দুটোই ক্ষেত্রে আমাদের এন ফ্যাক্টর বার করার ফর্মুলাটা কি বললাম? চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ইনটু নাম্বার অফ অ্যাটমস, রাইট? এবার ধরো এবার একটু প্যাটার্নটা চেঞ্জ করছি। দেখো কি, এখন পর্যন্ত আমরা অক্সিডেশন পড়ছিলাম, এবার দেখো আমরা কি পড়তে যাচ্ছি? আমরা পড়তে যাচ্ছি ইন্ট্রামলিকুলার অক্সিডেশন। ইন্ট্রামলিকুলার অক্সিডেশন। নাও হোয়াট ইজ ইন্ট্রামলিকুলার অক্সিডেশন? যদি আমরা এই কথাটা বলি, তার আগে ইন্ট্রামলিকুলার অক্সিডেশনটা কি হয় সেটা বুঝি না। আর এন ফ্যাক্টরটা বার করার, মনে করতো একটু আগে আমরা এন ফ্যাক্টরটা কি ছিল আমাদের ফর্মুলা এটি। ইন্ট্রামলিকুলার অক্সিডেশন যদি হয় একই ফর্মুলা থাকবে, সামেশন করে দিবি, যে কটা থাকবে সব কটাকে যোগ করবি। এবার ভালোভাবে দেখ, কয়েকটা প্র্যাকটিস করবো। যেমন একটা এক্সাম্পল কোশ্চেন বোঝাচ্ছি, ধরো FeC2O4 get converted to Fe3+ and CO2। ধরো এই ইকুয়েশনটা, এই কম্পাউন্ডটাকে বলা হয় ফেরাস অক্সালেট। আর তোমরা যদি ইকুয়েশনটা দেখতে পাও, তাহলে ফেরাস অক্সালেট কিসে অক্সিডাইজ করতে? ফেরিক আর কার্বন ডাই অক্সাইড। এটাকে ইন্ট্রামলিকুলার অক্সিডেশন কেন বলা হচ্ছে সেটা দেখো। এখানে দেখো, এখানে আয়রনের জারণ সংখ্যা +2 পাবি, এখানে কার্বনের জারণ সংখ্যা +3 পাবি, এখানে আয়রনের +3 পাচ্ছিস, আর এখানে কার্বনের +4 পাচ্ছিস। এবার আমরা যদি এখানে দেখি, তাহলে আয়রনের জারণ সংখ্যা +2 থেকে +3 বাড়ছে, আর কার্বনের জারণ সংখ্যা +3 থেকে +4 বাড়ছে। তাহলে জারণ সংখ্যা বাড়ার মানেটা কি হচ্ছে?
জারণ অক্সিডেশন। কিন্তু তুমি দেখো একই মলিকিউলের মধ্যে দুটো অ্যাটম অক্সিডাইজ করছে, আয়রন অক্সিডাইজ করছে, কার্বনটাও। এমন যদি আমরা কন্ডিশন পাই যেখানে একটাই মলিকিউলের মধ্যে এক থেকে বেশি অ্যাটম যদি জারণ দেখায় বা অক্সিডাইজ করে যায়, তাহলে সেটাকে আমরা বলবো ইন্ট্রামলিকুলার অক্সিডেশন। আর যখন ইন্ট্রামলিকুলার অক্সিডেশন হবে, যা আমরা অক্সিডেশন বার করার জন্য এন ফ্যাক্টর ফর্মুলা পড়েছি সেটাই বার করবি, কিন্তু যোগ করবি, সাবমেশন করবি। যেমন দেখো এক্সাম্পল বোঝাচ্ছি, এটা দেখো, ধরো এর এন ফ্যাক্টর, তাহলে এখানে এর এন ফ্যাক্টরটা যদি বার করতে হয় তাহলে আয়রনের চেঞ্জ কত হয়েছে রে? 1। আর আয়রনের নাম্বার অফ অ্যাটম কত? 1। এবার সাবমেশন মানে কি করবো আমরা? প্লাস দেবো। পরে অ্যাটম, যে কটা অ্যাটম থাকবে সব কটা বার করো, এক একটা করে সব কটাকে যোগ করে দাও। এবার কার্বনটা ধরো, তো কার্বনে কত চেঞ্জ হচ্ছে? 1। আর কার্বনের নাম্বার অফ অ্যাটম কটা? 2। হ্যাঁ, তার মানে কত হচ্ছে? এন ফ্যাক্টরটা হয়ে যাচ্ছে 3। তাহলে আবার বলছি, যদি ইন্ট্রামলিকুলার অক্সিডেশন হয়, চলো আর একটা এক্সাম্পল দিয়ে বুঝি। তাহলে কি করবি? যেইভাবে আমরা শিখেছিলাম সেইভাবে বার করবি, শুধু একটা কাজ কি থাকবে? যোগ করতে চলে যাবি। যেমন দেখো AS2S3 arsenic sulfide is oxidized to AS4 3- arsenate and SO4 2- sulfate। যদি এখানে আর্সেনিকের জারণ সংখ্যা বার করবি পাবি +3, এখানে সালফারটা পাবি -2, এখানে আর্সেনিক পাবি +5, এখানে সালফার পাবি +6। আবার চেক করো তো, আর্সেনিক +3 থেকে +5 বেড়েছে মানে জারণ হয়েছে, আবার সালফার -2 থেকে +6 বেড়েছে মানে জারণ হয়েছে। দেখো দুটোই এলিমেন্ট একই কম্পাউন্ডের মধ্যে জারণ দেখাচ্ছে, তার মানে আমরা বলতে পারি এটা ইন্ট্রামলিকুলার অক্সিডেশন। আর যখন ইন্ট্রামলিকুলার অক্সিডেশন হবে তাহলে এন ফ্যাক্টরটা বার করি, এক একটা করে বার করবো। আগে আর্সেনিকটা ধরবো, তাহলে আর্সেনিকের চেঞ্জ কত হচ্ছে রে? বল 2 না? আর নাম্বার অফ অ্যাটম কত? 2। প্লাস করব। এবার সালফারটা ধর, সালফারের চেঞ্জ কত হচ্ছে? -6 থেকে -2 থেকে +6, তার মানে 8 হলো চেঞ্জ। আর কটা অ্যাটম? 3টে, তার মানে 24 আর 4 28 হবে এন ফ্যাক্টর। তাহলে যদি এইভাবে প্রবলেম থাকে এইভাবে সলভ করবি। তাহলে আমরা কি কি দেখলাম শুনি না? আমরা জারণ দেখলাম, বিজারণ দেখলাম, অক্সিডেশন দেখলাম, রিডাকশন দেখলাম, আর কি দেখলাম আমরা? ইন্ট্রামলিকুলার অক্সিডেশন। এবার আসছি আমরা নেক্সট আরেকটা ক্যাটাগরি, যেটা অনেক ইম্পর্টেন্ট, অনেকেই জিজ্ঞেস করেছে, অনেক জায়গায় জিজ্ঞেস করেছে, যেই পরীক্ষা হোক, নিট পরীক্ষা হোক, সেটা হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আর আমি আশা করি যে তোমরা এটা জানো যে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের মধ্যে কি হয়। একই কম্পাউন্ড, একই রিঅ্যাকশনের মধ্যে সেম এলিমেন্ট জারণ আর বিজারণ দুটো একসঙ্গে দেখায়, মানে অক্সিডেশন রিডাকশন একসঙ্গে দেখায়। এবার দেখো, যদি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন হয় তাহলে এন ফ্যাক্টর বার কিভাবে করতে হয়। তাহলে এটা হচ্ছে 1/n ফ্যাক্টর ইজ ইকুয়ালস টু 1/n ফ্যাক্টর অফ অক্সিডেশন প্লাস 1/n ফ্যাক্টর অফ রিডাকশন। এই হচ্ছে তোমাদের ফর্মুলা। এই ফর্মুলাটা তখন ইউজ করো যখন তোমাদের কোশ্চেনটা ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন থেকে দিচ্ছে। কিন্তু এখান থেকে যদি আমরা আর একটু এটাকে সিম্পলিফাই করে নিই, তাহলে উত্তরটা পাচ্ছ তোমরা n ফ্যাক্টর অফ অক্সিডেশন মাল্টিপ্লাইড বাই n ফ্যাক্টর অফ রিডাকশন, n ফ্যাক্টর অফ অক্সিডেশন প্লাস n ফ্যাক্টর অফ রিডাকশন। এটাকে সিম্পলিফাই করো, তাহলে এই জিনিসটা পেয়ে যাবে তোমরা। তার মানে এখান থেকে একটা লজিক সেট করে নাও যে যদি আমরা কোনো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের প্রবলেমটা সলভ করতে বসবো, তখন কি করব? যেহেতু আমরা জানি যে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের মধ্যে একই এলিমেন্ট জারণ বিজারণ দুটোই দেখায়, তাহলে দুটোরই আমরা এন ফ্যাক্টর বার করব। আর যে দুটো বার করব, উপরে গুণ করব, নিচে যোগ করব, সলভ করব, সেটা আমাদের আনসার হবে। যেমন একটা এক্সাম্পল দেখি আমরা। ধরো দেওয়া আছে Cl2 থেকে Cl- and ClO3-, মোস্ট কমন ইকুয়েশন ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা 2, এখানে 0, এখানে -1, এখানে +5। তাহলে দেখো তো, ক্লোরিন 0 থেকে -1 বিজারণ দেখাচ্ছে, আবার ক্লোরিন 0 থেকে +5 জারণ দেখাচ্ছে। তো চলো এক একটা করে বার করি, আগে রিডাকশনটা বার করি। আবার এই একই কথা, রিডাকশন অক্সিডেশন বার করার জন্য আমরা কি পড়ছিলাম? চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ইনটু নাম্বার অফ অ্যাটম। তাহলে বল, রিডাকশনের সময় এটা হচ্ছে রিডাকশন, তাহলে চেঞ্জ কত হলো রে? 1, আর নাম্বার অফ অ্যাটম 2, তাহলে n ফ্যাক্টর 2 বের হচ্ছে। আর সেইভাবে যদি আমরা n ফ্যাক্টর অক্সিডেশন বার করতে বসবো, তাহলে অক্সিডেশন এখান থেকে এটা হচ্ছে, তাহলে এখানে চেঞ্জ কত হলো? 0 থেকে 5 মানে 5, আর নাম্বার অফ অ্যাটম কত? 2, তার মানে 10 হলো। এটা হলো বিজারণ, এটা জারণ, রিডাকশন অক্সিডেশনটা পেয়ে গেল। এবার এখান থেকে ওভারঅল যদি আমরা বার করি, তাহলে কি শিখেছিলাম? দুটোকে গুণ করব, দুটোকে যোগ করব। এই দুটোকে গুণ কর 20, আর এই দুটোকে যোগ কর 12, তার মানে উত্তরটা কি হবে? উত্তরটা হবে 5/3। এটা হবে 4 দিয়ে ভাগ।
তাহলে এইভাবে আমরা এন ফ্যাক্টর বার করব কার, এটা আমরা এন ফ্যাক্টর বার করব কোনো ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। চলো আর একটা एग्जांपल আমরা দেখি ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনে। আর যেহেতু তোমরা সব 12 পাস আউট, তাহলে আশা করি যে তোমরা এই ইকুয়েশনটা পড়েছো, HCHO gives HCOO minus and CH3OH। বলো তো এটা আমরা কোন রিঅ্যাকশনটা দেখছি? হ্যাঁ, এটা হচ্ছে ক্যানিজারো রিঅ্যাকশন। আর তোমরা নিশ্চয়ই মনে করো ক্যানিজারো রিঅ্যাকশনটা আমরা কি পড়েছিলাম, যে ক্যানিজারো রিঅ্যাকশন ইজ এন এক্সাম্পল অফ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, যেখানে দেখো তো ফর্মালডিহাইড অক্সিডাইজ হয়ে অ্যাসিড দিচ্ছে, আবার ফর্মালডিহাইড রিডিউস হয়ে কি দিচ্ছে আমাদের, অ্যালকোহল দিচ্ছে। ফাইন, এবার যদি এখানে এন ফ্যাক্টর বার করতে হয় তাহলে ওই দুভাবে বার করবো, আগে রিডাকশনটা বার করবো। চলো দেখি তো এখানে কার্বনের জারণ সংখ্যা কত বের হচ্ছে বল, বার কর, 0 পাবি, নাহলে তোমরা ক্যালকুলেট করে দেখো 0 পাবে। এখানে চলো দেখো হাইড্রোজেনের +1, কার্বনটা x নিলাম, দুটো অক্সিজেন মানে -4 ইকুয়ালস টু -1। তাহলে বলো তো এখানে কত আসছে, তাহলে এখানে x এর মান কত আসছে, -3, তার মানে 2 আসছে +2। আর সেইভাবে যদি আমরা এখানে বার করি, +2 আসছে, ঠিক করেছি দেখ তো, +1 + x -4 ইকুয়ালস টু -1। ওইদিকে চলে গেল, তার মানে এটা কত হয়ে গেল, +3 +2। ঠিক আছে, এবার এটা দেখে নিই, এটা হচ্ছে x +4 -2 ইকুয়ালস টু 0, x ইকুয়ালস টু -2, তাই এখানে -2। তার মানে দেখো 0 থেকে +2, 0 থেকে -2 হয়ে গেল। এবার 0 থেকে +2, 0 থেকে -2 আমি যদি বার করতে বসি, তাহলে বল 0 থেকে +2 মানে অক্সিডেশন হলো, তাহলে অক্সিডেশনটা কত হলো রে, চেঞ্জ 2, নাম্বার অফ অ্যাটম 1, তার মানে 2 বেরো। আর এন ফ্যাক্টর অফ রিডাকশন যদি আমরা বার করতে বসি, তাহলে কি হবে, এটা হবে চেঞ্জ, ধরো 0 থেকে -2 রিডাকশন হলো, তাহলে চেঞ্জ হলো 2, আর নাম্বার অফ অ্যাটম 1, তাহলে এটা 2। তাহলে ওভারঅল এন ফ্যাক্টর কি করে বার করব, দুটোকে উপরে গুণ করব, নিচে যোগ করব, উত্তরটা হবে এইটা। তার মানে আজকে আমরা কি দেখলাম, আজকে আমরা দেখলাম ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ এন ফ্যাক্টরের ক্যালকুলেশন। এবার আসছে, এটা তো আমরা ক্যালকুলেট করলাম, এটা অ্যাপ্লাই কি করে করব, কি করে ইউজ করব, সেটা আমরা দেখব, ওটা পরের পার্টে দেখব। এখন তো আমরা শুধু এটা দেখছি যে এখন যেটা আমরা করলাম যে কি করে এন ফ্যাক্টর বার করতে হয়, কিন্তু এখন তো আমরা ক্যাটাগরি ওয়াইজ দেখলাম। এবার ধরো কোশ্চেনটা কিভাবে দিয়ে দিল, ধরো কোশ্চেনে যদি কিছু না বলে, আমি একটা কোশ্চেন তোমাদের দিচ্ছি, কোশ্চেনে যদি কিছু না বলে, ধরো একটা কোশ্চেন আছে Cu3p প্লাস CrO4 2- gives you Cr3 plus Cu2 plus and PO4 3-। ধরে না এই একটা কোশ্চেন, আর এই কোশ্চেনে তোমাদের বলা হয়েছে যে এর এন ফ্যাক্টর বার করো, এর এন ফ্যাক্টর বার করো, দুটোর এন ফ্যাক্টর বার করো। তাহলে দেখো কি করে, এখানে কপারের জারণ সংখ্যা বার করো, +1 পাবি, আর ফসফরাসের -3 পাবি, এখানে ক্রোমিয়ামের +6 পাবি, করে দেখে নাও। এবার দেখো কপার এখানে +1 থেকে +2, ফসফরাস -3 থেকে এটা +5, আর এখানে ক্রোমিয়াম +6 থেকে +3। ভালো দেখো কি কি হয়েছে এখানে, দেখ কপারে জারণ হচ্ছে +1 থেকে +2 গিয়েছে, জারণ হয়েছে, ফসফরাস -3 থেকে +5, এটাও জারণ হচ্ছে। তার মানে এটা কি, এটা কোন কেস হয়ে গেল, এটা হয়ে গেল ইন্ট্রামলিকুলার অক্সিডেশন। দেখো তো এখানে দুটোই অক্সিডেশন দেখাচ্ছে, কিন্তু এটা +6 থেকে +3, তার মানে এটা শুধু রিডাকশন দেখাচ্ছে, এখানে রিডাকশন হচ্ছে। অ্যাজ পার রুল যেটা আমরা পড়েছি, রিডাকশন হলে কি করে এন ফ্যাক্টর বার করব, একই ফর্মুলা, চেঞ্জ কত 3, নাম্বার অফ অ্যাটম 1, তাহলে এন ফ্যাক্টর 3 হয়ে যাবে। আর এখানে যদি আমরা এন ফ্যাক্টর বার করতে বসি, তাহলে আমরা আলাদা করে বার করব, তারপর যোগ করব, বলো চেঞ্জ কত হলো রে, 1 থেকে 2, তার মানে চেঞ্জ হলো 1। কটা অ্যাটম এখানে, কপার 3টে, 2 3 করব প্লাস, এবার ফসফরাস ধরলাম, ফসফরাস এখানে কত হলো, -3 থেকে +5, মানে চেঞ্জ কত হলো 8, আর কটা ফসফরাস, একটা, তার মানে এর এন ফ্যাক্টর 11। এখানে আরো অনেক কিছু আছে যেটা আমরা কথা বলবো, কিন্তু ওটা তখন যখন আমরা অ্যাকচুয়াল ক্লাসে যাব। এখন তো জাস্ট তোমাদের একটা ভিউ দেখাচ্ছি যে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। এখানে আরো অনেক কিছু আছে, অ্যাডভান্স লেভেলের মধ্যে আছে। কয়েকটা বেসিক কথা বললাম যে কি করে আমরা এন ফ্যাক্টরে ক্যালকুলেশন করব, ঠিক। এবার আমরা দেখবো যে কি করে যদি কোনো প্রবলেম দেওয়া থাকে আমরা কি করে সলভ করবো, সেটাও আমরা দেখবো, একটু পরে আমরা দেখছি সেটা, ঠিক আছে। চলো এবার আমরা কয়েকটা কোশ্চেন
এমসিকিউ ফরম্যাটে দেখতে যাচ্ছি। দেখো এটা প্রথম কোশ্চেন তোমাদের সামনে আসছে, এটা হচ্ছে কোশ্চেন, দ্য ইকুইভ্যালেন্ট ওয়েট অফ KiO3 ইন দ্য রিঅ্যাকশন। রিঅ্যাকশনটা কি হচ্ছে 2CrOH হোল 3 প্লাস OH মাইনাস প্লাস KiO3, দ্য প্রোডাক্ট ইজ 2CrO4 2 মাইনাস, 5টা জল একটা Ki। তাহলে এই বিক্রিয়ার মধ্যে কি জিজ্ঞেস করেছে আমাদের জিজ্ঞেস করেছে ইকুইভ্যালেন্ট ওয়েট, ঠিক, ইকুইভ্যালেন্ট ওয়েটটা জিজ্ঞেস করেছে। হ্যাঁ, এবার এই আমাদের কয়েকটা অপশন দিয়ে দিয়েছে, চলো দেখি কোয়েশ্চনটা আমরা কি করে সলভ করব। তো আমরা জানি যে ইকুইভ্যালেন্ট ওয়েট মানে কি হচ্ছে, ইকুইভ্যালেন্ট ওয়েট মানে হচ্ছে আমাদের মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর, দেখো এন ফ্যাক্টর চলে এসেছে, ঠিক। এবার কার ইকুইভ্যালেন্ট ওয়েট জিজ্ঞেস করেছে, ইকুইভ্যালেন্ট ওয়েট জিজ্ঞেস করেছে KiO3, যার জিজ্ঞেস করবে তার মলিকুলার ওয়েট নেব, আবার অপশন অনুযায়ী দেখে না মলিকুলার ওয়েটটাকে এম ধরতে বলেছে, তার চলো মলিকুলার ওয়েটটাকে MW ধরে কাজ করি, MW। এবার এন ফ্যাক্টর, এখানে দেখো আয়োডিনের অক্সিডেশন নাম্বার +5, আর KiO3 থেকে Ki তৈরি হচ্ছে -1। তো আমরা পড়েছিলাম এন ফ্যাক্টরটা কি করে বার করব, চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার ইনটু নাম্বার অফ অ্যাটম। তাহলে দেখো তো 5 থেকে -1, 5 থেকে -1 অক্সিডেশন নাম্বার কত চেঞ্জ হচ্ছে 6, আর নাম্বার অফ অ্যাটম এন মানে হচ্ছে একটাই আয়োডিন মানে ইনটু 1, তার 6 হবে, তার মানে এন ফ্যাক্টর হচ্ছে 6। সেই অনুযায়ী আমাদের আনসারটা কি হচ্ছে, অপশনটা হবে আমাদের সি, মলিকুলার ওয়েট বাই 6। চলো এবার নেক্সট কোশ্চেনে আসছি, দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে আমাদের, if molecular weight of Na2S2O3 and I2 is M1 and M2, তাহলে এর মলিকুলার ওয়েটটা M1 দিয়েছে আর এর মলিকুলার ওয়েটটা M2 বলে দিয়েছে। ইকুইভ্যালেন্ট ওয়েটটা জিজ্ঞেস করছে, এর ইকুইভ্যালেন্টটা কত হবে, এর ইকুইভ্যালেন্টটা কত হবে, এই হচ্ছে আমাদের এই রিঅ্যাকশন দিয়েছে আর এটা অপশন আমাদের, ফাইন। তো চলো দেখি, তো আবার ব্যাপারটা কি, মানে এই মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টরটা দিয়ে আর এই মলিকুলার ওয়েট বাই এন ফ্যাক্টর করলে আমরা আনসারটা পেয়ে যাবো, তার মানে আমাদের অ্যাকচুয়াল ক্যালকুলেশনটা হচ্ছে কি এন ফ্যাক্টরটা বার করা। আবার দেখো এখানে সালফারের জারণ সংখ্যা, এই সালফারের 2.5, এখানে আয়োডিন 0 আর এখানে আয়োডিনটা -1। তার মানে এই যদি আমরা এন ফ্যাক্টরটা বার করি, এর এন ফ্যাক্টরটা কত বের হচ্ছে, এর এন ফ্যাক্টরটা বের হবে, চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বারটা কত হচ্ছে 0.5 না, আর নাম্বার অফ অ্যাটম কত এখানে 2 ইনটু 2, তার মানে এন ফ্যাক্টরের মান 1 হচ্ছে। আর আয়োডিনে যদি আমরা এন ফ্যাক্টর বার করি, তাই আয়োডিনের এন ফ্যাক্টর মানে 0 থেকে -1, চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার 1, আর নাম্বার অফ অ্যাটমটা 2, তার মানে 2 হচ্ছে। তার মানে আমরা ইকুইভ্যালেন্ট ওয়েট অফ Na2S2O3 is M1 molecular weight দিয়েছে, আর এন ফ্যাক্টর আমরা কত বার করলাম 1, আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ I2 যদি আমরা বলি, তাহলে মলিকুলার ওয়েটটা বলেছে M2 আর আমরা এন ফ্যাক্টর কত বার করেছি 2, তার মানে অপশনটা কি হচ্ছে আমাদের M1/1 আর একটা হচ্ছে M2/2। তাহলে এই অপশনটা কোথায় পাচ্ছি আমরা, এই অপশনটা পাচ্ছি আমরা অপশন বি তে, তাহলে আমাদের অপশনটা বি হবে। চলো নেক্সট আরেকটা আমরা কোশ্চেন দেখি, নেক্সট কোশ্চেনে দেখো কি দিয়েছে, for the reaction nitrogen plus 3 hydrogen gives 2NH3 if the molecular mass of NH3 is M1। তাহলে আবার দেখো অ্যামোনিয়ার মলিকুলার ওয়েট M1 দিয়েছে, নাইট্রোজেনের মলিকুলার ওয়েট M2 দিয়েছে, আর জিজ্ঞেস করছে their equivalent masses are E1 and E2, বলে দিয়েছে equivalent mass E1 E2, জিজ্ঞেস করেছে ডিফারেন্স অফ ইকুইভ্যালেন্স ওয়েট E1 minus E2 কত হবে। তো চলো আবার এখানে দেখি অপশনগুলো কি কি দিয়েছে, এই অপশনগুলো আমাদের দেওয়া আছে হোক। তো এবার যদি আমরা ইকুয়েশনটা দেখি, তাহলে কি হচ্ছে N22 plus 3H2 থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি 2NH3, ফাইন। এবার এখানে যদি সংখ্যা নিয়ে কথা বলি, তাহলে নাইট্রোজেনের জারণটা 0, হাইড্রোজেনটা 0, আর এখানে নাইট্রোজেনটা -3 আর এখানে হাইড্রোজেনটা +1। তাহলে এখানে নাইট্রোজেনের চেঞ্জ ইন ফ্যাক্টর বার করতে গেলে চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার 0 থেকে -3 মানে 3, আর নাম্বার অফ নাইট্রোজেন অ্যাটম 2 হচ্ছে, তার মানে এখানে 6। এখানে হাইড্রোজেন দেখো চেঞ্জ কত হচ্ছে ইন ফ্যাক্টর, মাথায় রাখো এই নাটটা নিয়ে আমার কোনো কাজ নেই, হ্যাঁ আমরা এইটা নিয়ে কাজ করি, এটা মাথায় রাখি। তাহলে 3H2 হোক 4H2 হোক, আমার H2 থেকে 2 দরকার, তাহলে চেঞ্জ হাইড্রোজেন কত হলো 0 থেকে +1 মানে 1, নাম্বার অফ অ্যাটম 2, তার মানে 2। তার মানে E1টা কি বের হচ্ছে, E1টা কি ছিল, E1 কার ইকুইভ্যালেন্ট ওয়েট, E1 হচ্ছে নাইট্রোজেনের ইকুইভ্যালেন্ট ওয়েট, না সরি এবার দেখো তো কোশ্চেনটা কি বলেছে, না কোশ্চেনটা এখানে দিয়েছে নাইট্রোজেন আর অ্যামোনিয়া, তার মানে আমাদের অ্যামোনিয়ার বার করতে হবে। তো অ্যামোনিয়াটা চলো বার করি, এখানে হাইড্রোজেনটা দরকার নেই, অ্যামোনিয়াটা বলেছে, তাহলে অ্যামোনিয়াটা আমরা বার করছি, হাইড্রোজেনটাও বার করছি, এটা করি। এবার মধ্যে যে কোনো ধরেন হয়তো নাইট্রোজেনের কাজ করে বলে হাইড্রোজেন ধরে, তাহলে নাইট্রোজেন চেঞ্জ করুন আর নাম্বার অফ চেঞ্জ করুন আর নাম্বার অফ অ্যাটম কত 1, তার মানে এখানে 3 হবে, আর যদি হাইড্রোজেন দিয়ে ধরতাম, তাহলে হাইড্রোজেন দিয়ে ধরো তো 0 থেকে 1 ইনটু নাম্বার অফ অ্যাটম 3 হতো। তার মানে E1টা কার ইকুইভ্যালেন্ট বলছে, এখানে E1টা হচ্ছে এর ইকুইভ্যালেন্ট আমরা, এটা কি হবে মলিকুলার ওয়েট বাই 3, আর কার ইকুইভ্যালেন্ট ওয়েট নাইট্রোজেন, সেটা কি হবে মলিকুলার ওয়েট বাই 6।
আমাদের বার করতে বলেছি E1 মাইনাস E2, তাহলে E1 এর মান কত বেরোচ্ছে M1/3, আর E2 টা হচ্ছে M2/6, আর এইটাকে যদি নিয়ে আমরা সলভ করি তাহলে এটা 6 হবে 2M1 মাইনাস M2, তার মানে আমাদের আনসারটা কি হচ্ছে, এখানে আনসারটা A হবে। ফাইন। তাহলে এই হচ্ছে n ফ্যাক্টরের কয়েকটা অ্যাপ্লিকেশন, বহু অ্যাপ্লিকেশন আছে, এখন তো জাস্ট একটা আমরা কয়েকটা এক্সাম্পল দেখছি। নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে, এটা একটা খুব ভালো কোশ্চেন। দেখো এখানে বলছে ফেরাস থায়োসায়ানেট এর একটা বিক্রিয়া দিয়েছে, জিজ্ঞেস করেছে হোয়াট উইল বি দ্য ইকুইভ্যালেন্ট মাস অফ ফেরাস থায়োসায়ানেট ইন দ্য অ্যাবাভ রিঅ্যাকশন। এই হচ্ছে অপশনগুলো। এবার যদি তুমি একটু ইকুয়েশনটাকে অ্যানালাইজ করতে, দেখো কি হচ্ছে এখানে। দিস ইজ আ কেস অফ ইন্ট্রামলিকুলার ইন্ট্রামলিকুলার অক্সিডেশন। কি করে দেখো, এখানে আয়রন জারণ সংখ্যা +2, এবার এখানে আয়রনের জারণ সংখ্যা +3, আর এখানে একটা জিনিস আলাদা করে বোঝাতে যাচ্ছি, একটু শুনবি। SCN, so this is the structure of SCN, যেখানে সালফারের মাথায় একটা মাইনাস চার্জ থাকবে, ঠিক। এবার এখানে প্রত্যেকটা অ্যাটমের যদি আমরা জারণ সংখ্যা বার করতে যাই, তাহলে দেখো আমরা জানি, নিশ্চয়ই এটা পড়েছো তোমরা, যে যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ হয় তার জারণ সংখ্যা একটা বন্ডের জন্য -1, আর যেটা কম তার জন্য +1। তার মানে আমরা বলতে পারি এখানে কার্বনের এলিমেন্টিভিটি কম কার তুলনায়, নাইট্রোজেনের তুলনায়, আর নাইট্রোজেনের ইলেকট্রোনেগেটিভ বেশি। নাইট্রোজেন 3টে বন্ড করছে, তার মানে 3টে মাইনাস হবে, এখানে 3টে প্লাস হবে। যার ইলেকট্রোনেগেটিভিটি বেশি একটা বন্ডের জন্য -1 ধরবি, যার কম তার একটা +1 ধরবি, হয়েছে। এবার চলে এসো, নেক্সট এই বন্ড নিয়ে আমরা কথা বলছি। এই জন্য কোনটা বেশি ইলেকট্রোনেগেটিভ, তাহলে এখানে সালফারটা বেশি ইলেকট্রোনেগেটিভ আর কার্বনটা কম ইলেকট্রোনেগেটিভ। তার মানে এই বন্ডের জন্য কার্বনটা হবে +1 আর সালফার হবে -1। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে সালফার টোটাল জারণ সংখ্যা -2, এখান থেকে বলতে পারি কার্বনের টোটাল জারণ সংখ্যা +4, এখান থেকে বলতে পারি নাইট্রোজেনের টোটাল জারণ সংখ্যা -3। তার মানে এখানে আমরা কি পাচ্ছি, তাহলে এখানে সালফারটা উপরে দেখো, সালফারটা আমরা এখানে পাচ্ছি জারণ সংখ্যা -2, কার্বনটা পাচ্ছি +4, নাইট্রোজেনটা পেলাম -3। ডান দিকে সালফারটা +6 পাবি, এটা করে দেখো +5 পাবি, আর এটা +4। চেক করো, আয়রন +2 থেকে +3 জারণ দেখাচ্ছে, সালফার -2 থেকে বেড়ে +6 হয়ে গেল, সেটাও জারণ দেখাচ্ছে। কার্বন +4 থেকে +4, তার মানে কার্বনের কিছু হয়নি, কিন্তু নাইট্রোজেনটা -3 থেকে +5 গিয়েছে, সেটাও জারণ হচ্ছে। তাহলে একই কম্পাউন্ডে যদি সব কটা জারণ দেখায়, তাহলে সেটা কোন ম্যাটার হয়ে গেল, সেটা হচ্ছে ইন্ট্রামলিকুলার অক্সিডেশন। আর যখন ইন্ট্রামলিকুলার অক্সিডেশনের এই একটা বার করতে বসবো, তাহলে আমরা কি শিখেছিলাম, যে ইন্ট্রামলিকুলার এন ফ্যাক্টরের জন্য বার করবো, সব কটা বার করে টোটাল করে দেবো। চলো এক একটা করে বার করি। আয়রন, তা বলো তো আয়রনের এখানে চেঞ্জ কত হলো, 2 থেকে 3, তাহলে চেঞ্জ হলো 1, মাল্টিপ্লাই বাই নাম্বার অফ অ্যাটম, কটা আয়রন, একটাই আয়রন, তাহলে 1 প্লাস। নেক্সট অ্যাটম হচ্ছে সালফার, সালফারের জারণ সংখ্যা দেখো -2 থেকে কত গিয়েছে, +6, তার চেঞ্জ কত হলো 8, আর কটা সালফার, দুটো সালফার, মানে আমরা করব এখানে 2 আবার প্লাস। কার্বনের যেহেতু চেঞ্জ হয়নি, কার্বনটা ছেড়ে দাও, নাইট্রোজেনটা ধরো -3 থেকে +5, মানে চেঞ্জ কত হলো, তাহলে নাইট্রোজেনের চেঞ্জ হলো 8, আর কটা নাইট্রোজেন আছে এখানে, এটাও দুটো হবে, তাহলে ইন্টু 2, তাহলে 16 32 আর 33, তাহলে এন ফ্যাক্টর হলো 33। জিজ্ঞেস করছে ইকুইভ্যালেন্ট মাস কি হবে, তাহলে এন ফ্যাক্টর যদি 33 হয়, তাহলে মলিক 30 হয়ে যাবে। তার মানে আমাদের আনসারটা কি বেরোচ্ছে এখানে, আনসারটা হচ্ছে এ। তাহলে দিস টাইপ অফ কোশ্চেন ক্যান বি আস্কড ইন ইউর কম্পিটিটিভ এক্সাম, এইভাবে একটু তোমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। এবার চলে এসো আর একটা কোশ্চেন আসছি আমরা, দেখো কি বলছে, if m is the molecular weight then equivalent weight of sulfur in the given reaction, আর এই হচ্ছে রিঅ্যাকশন, আর এই হচ্ছে আমাদের অপশনগুলো। তার মানে আবার যদি বলি, ইকুয়েশনটাকে তোমরা যদি একটু অ্যানালাইজ করতে পারো, তাহলে এটা হচ্ছে ম্যাটার অফ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। কি করে, এখানে সালফারের জারণ সংখ্যা S8 এর মধ্যে সালফারের জারণ সংখ্যা কত হবে, 2 - 2, আর এখানে হবে +2, তার মানে দেখো সালফার 0 থেকে -2 কমেছে, মানে বিজারণ দেখাচ্ছে, আবার 0 থেকে +2 বেড়েছে, তার মানে জারণ দেখাচ্ছে। তার মানে দিস ইজ আ ম্যাটার অফ ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। আর আমরা কি পড়েছিলাম, যে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশনের এন ফ্যাক্টর বার করতে গেলে কি করব, এন ফ্যাক্টর অফ রিডাকশন মাল্টিপ্লাইড বাই এন ফ্যাক্টর অফ অক্সিডেশন বাই এন ফ্যাক্টর অফ রিডাকশন প্লাস এন ফ্যাক্টর অফ অক্সিডেশন। চলো বার করি, আগে এন ফ্যাক্টর রিডাকশনটা বার করি। রিডাকশন মানে 0 থেকে -2 কমেছে, কত চেঞ্জ হয়েছে, 2, আর নাম্বার অফ অ্যাটম 8, তার মানে 16 বেরোচ্ছে। আর এন ফ্যাক্টর অক্সিডেশন দেখো তো 0 থেকে +2, সেটাও 2, আর নাম্বার অফ অ্যাটম 8, মানে 16, তার মানে আমাদের বেরোচ্ছে 16 × 16 বাই
16 প্লাস 16, তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কত হচ্ছে দেখো, তাহলে হয়ে যাচ্ছে 16 ইন্টু 16 বাই 32, এটা কেটে দাও 2, এটা হচ্ছে 8। তার মানে আমাদের এন ফ্যাক্টর 8 বেরোচ্ছে। এন ফ্যাক্টর 8 বেরোবার মানে আমাদের এটা হবে আনসার, মলিকুলার ওয়েট বাই 8। এইটা হলো কয়েকটা এক্সাম্পল তোমাদের যে কিভাবে আমরা এমসিকিউটা সলভ করতে পারবো। এন ফ্যাক্টর আরো বহু এক্সাম্পল আছে যেটা আমরা পরে দেখবো। এই মুহূর্তে এখন এই পর্যন্ত, যখন আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে।